সপ্তম শ্রেণীর প্রিয় বন্ধুরা, এই শুরু হতে যাচ্ছে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত সাবজেক্টের মূল্যায়ন। প্রিয় বন্ধুরা, আজ তোমাদের এই গণিত বিষয় সম্পর্কে প্রস্তুতিমূলক একেবারে সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে থাকবে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো মূল্যায়নে যে কয়টি অধ্যায় থাকবে সেই কয়টি অধ্যায়ের নাম আমি আবার বলছি। সূচকের গল্প, বীজগাণিতিক রাশির সূচক, ভগ্নাংশের গসাগু লসাগু, অনুপাত সমানুপাত, আকৃতি দিয়ে যা আছে না, এই কয়েকটি টপিকস আমরা এক একের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। সূচকের গল্প অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে যে টপিকসগুলো তোমাদের জানতে হবে সেগুলো নিয়ে এক এক করে আমি আলোচনা করতে যাচ্ছি। এই যে কাগজ ভাঁজের খেলা, এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তোমাদের এই পরীক্ষায়। A4 সাইজের একটি কাগজ যদি একবার ভাঁজ করো তাহলে কাগজ যে দুইটি অংশে বিভক্ত হয়ে যায়। যদি দুইবার ভাঁজ করো এটি বিভক্ত হবে 2 স্কোয়ার অংশে, তার মানে 4 চারটি। যদি কাগজটি 3 বার ভাঁজ করা যায় তাহলে 2 টু দি পাওয়ার 3। কাগজটি যদি 5 বার ভাঁজ করা যায় 2 টু দি পাওয়ার 5 ইত্যাদি ভাগে ভাঁজ হতে থাকবে। এবং এই যে উপরে 5 বার ভাঁজ করলে 5 দিলাম 2 এর উপর, 3 বার ভাঁজ করলে 3 দিলাম 2 এর উপর, 2 বার ভাঁজ করলে 2 দিলাম, বা 1 বার ভাঁজ করলে পাওয়ার 1 দিলাম, অথবা শুধু 2ই রাখলাম। এই যে উপরে যে সংখ্যাগুলো দেওয়া হলো এগুলোই আসলে সূচক। এই ছকগুলো পূরণ করা শিখবে। এই যে প্রথম ভাঁজে ঘর সংখ্যা 2, দ্বিতীয় ভাঁজে ঘর সংখ্যা নিশ্চয়ই 2 স্কোয়ার, আর তৃতীয় ভাঁজে ঘর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, চতুর্থ ভাঁজে ঘর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, বা পঞ্চম ভাঁজে ঘর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5 ইত্যাদি। যদি প্রথম বারে 3 বার করে ভাঁজ করা যায় তাহলে প্রথম ভাঁজে ঘর সংখ্যা হবে বা কাগজ সংখ্যা হবে 3টা। যদি দ্বিতীয় ভাঁজ করা যায় 3 এর উপর 2 9টা। আবার যদি 3টা ভাঁজ করা যায় তাহলে 3 এর উপর 3। আবার যদি 4টা ভাঁজ করা যায় 3 এর উপর 4। এইভাবে অর্থাৎ 81 টুকরা কাগজে বিভক্ত হবে। এইভাবে অর্থাৎ আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকসে। দেখো, ছক 1.8 10 গুণ 10 গুণফল 100 গুণ আকারে যদি লেখা যায় 10 স্কোয়ার হয়, 10 গুণ 10 গুণ 10 হয় 1000, অর্থাৎ 10 আছে কয়টা? 3টা। লেখা যায় 10 এর উপর পাওয়ার 3। 10 গুণ 10 গুণ 10 গুণ 10, তার মানে একেবারে একের পরে 4টা শূন্য, 10,000। একের পরে কয়টা শূন্য? 4টা শূন্য। এই যে এইভাবে লেখা যায় 10 এর উপর পাওয়ার 4। 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, তার মানে একের পরে 5টা শূন্য। কয়টা শূন্য? 5টা শূন্য। লেখা যায় 10 টু দি পাওয়ার 5। এই যে উপরে 5 এটি হলো সূচক এবং 10 এখানে ভিত্তি। ভিত্তির উপরে আসলে সূচক থাকে। প্রিয় বন্ধুরা, দেখো 3 এর উপর পাওয়ার 4, এই 4কে বলা হয় সূচক বা ঘাত। 3 এখানে ভিত্তি। 3 এর উপর পাওয়ার 4, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এই 3 হলো 4 বার। উপরে সূচক বা ঘাত যত থাকবে নিচের এই যে বেজ ততবার নিজেদের মধ্যে গুণ হবে। এখানে 3 এর উপর পাওয়ার 4 থাকায় 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 এই সূচকের সমান সংখ্যক বার নিজেদের মধ্যে গুণ হয়েছে। এবং এর রেজাল্ট যদি আমরা করতে চাই 3 3 9, 3 9 27, আর 3 27 81 টোটাল হবে। এর মান হবে 81। প্রিয় বন্ধুরা, আমরা রিভিশন যাচ্ছি। টোটাল এখানে আলোচনা করা সম্ভব হবে না, তোমরা এই ছক সম্পর্কে একটু ধারণা নেবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ ছকে। ইতিমধ্যেই এই ছকগুলো তোমরা করে থাকবে। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে
এই যে একক কাজ, এই একক কাজটি, হ্যাঁ এই একক কাজটি কিন্তু গুরুত্বতার সাথে করবে। আমি এখানে একক কাজটি একটু করে দিচ্ছি। দেখো 7 এর উপর 4 আর 7 এর উপর পাওয়ার 2 থাকলে হয় কি 7 এর উপর এই যে 4 আর 2 পাওয়ার 6। এইভাবে যদি এখানে এইটা আমরা হিসাব করি 71 এর উপর 28 আর 71 এর উপর 72 হবে 71 এর উপর এই 28 যোগ 7 10 2 72, এটা যোগ করলে 71 এর উপর নিশ্চয়ই পাওয়ার 100 হবে। প্রিয় বন্ধুরা, ইত্যাদি ভাগের নিয়ম একটু শিখে নিও। দেখো 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে যদি এইভাবে দেওয়া যায় 2 টু দি পাওয়ার 5 ভাগ 2, তার মানে কি 2 টু দি পাওয়ার 5 ভাগ 2, এই যে এই 2 2 কাটে 2 থাকে 4টা। একইভাবে 2 এর উপর পাওয়ার যদি 5 ভাগ 2 স্কয়ার দেওয়া যায় তাহলে এটা হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ভাগ নিচে হলো 2 ইন্টু 2, নিশ্চয়ই একটা একটা কাটবে, থাকবে হলো 2 টু দি পাওয়ার 3। এইভাবে তোমরা অন্যান্য কাজগুলো করে নেবে। এই অধ্যায়ের মূল যে জিনিসটি সেটি সম্পর্কে আমি আবার বলছি। ধরো a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n হবে হলো a টু দি পাওয়ার m প্লাস n, আর a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হবে হলো a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা যদি এই জিনিসটাকে এভাবে দেখি, ধরো 3 এর উপর পাওয়ার 5 ভাগ 3 এর উপর পাওয়ার ধরো 2, তাহলে হবে 3 এর উপর পাওয়ার 5 বিয়োগ 2 মানে 3 এর উপর পাওয়ার 3। একইভাবে 3 এর উপর পাওয়ার 5 গুণ 3 এর উপর পাওয়ার 2 যদি দেওয়া যায় 3 এর উপর পাওয়ার 5 যোগ 2, এই যে এই 5 পাওয়ারে যোগ হবে অর্থাৎ 3 এর উপর পাওয়ার 8 হয়ে যাবে। মনে রাখবে এই রকম গুণের বা ভাগের ক্ষেত্রে এই যে বেসগুলো সবসময় একই হতে হবে, এই যে বেসগুলো সবসময় একই হতে হবে। আমরা এখানে আরেকটি ছক অর্থাৎ 1.32 এই ছকটি লক্ষ্য করি। দেখো গুণাকার আছে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, এটিকে লেখা যায় 10 এর উপর পাওয়ার 1 2 3 4 5। নিচেরটা আমরা কি করতে পারি, 10 1টা 2টা 3টা 4টা 5টা অর্থাৎ 10 এর উপর 5টা 2 অর্থাৎ 2 গুণ 5, তার মানে 10 এর উপর পাওয়ার 10। একইভাবে নিচেরটা 14 ইন্টু 14 ইন্টু 14 14 14 ইত্যাদি। এই যে বেজ 14 হিসাবে একটা নিলাম, তারপরে 14 আছে কয়টা 1 2 3 4 5 6 7 অর্থাৎ পাওয়ার 7 দিয়ে দিলাম। নিচের দেখো তো 14 এর উপর পাওয়ার 3 14 এর উপর পাওয়ার 3 14 এর উপর পাওয়ার 3, এটাকে আমরা লিখতে পারি এভাবে 14 এর উপর পাওয়ার 3 আসলে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে 14 এর উপর 3 এবং 7 3 7 21। পাওয়ারের উপর পাওয়ার থাকলে মনে রাখবে সবসময় গুণ হবে 3 গুণ 7 3 গুণ 7, তার মানে 14 এর উপর পাওয়ার 21 হবে। প্রিয় বন্ধুরা, এইবারের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে এই যে ডায়াগ্রাম, প্রথম অধ্যায়ের ডায়াগ্রামটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই কাজটি বিভিন্নভাবে থাকতে পারে, ঘুরায় ফেরায় থাকতে পারে, এটা তোমরা ভালো করে একেবারে ক্লিয়ার করে ফেলবা এবং এইরকম বেশ কয়েকটি সমস্যা নিজেরা তৈরি করবা এবং নিজেরাই সমাধান করবা। এরকম সমস্যা অবশ্যই থাকবে। এখানে এই সমস্যাটি আমি একটু সমাধান করে দিচ্ছি। 3 এর উপর পাওয়ার 2 আর 3 এর উপর পাওয়ার 2, এটি রেজাল্ট হলো, আমি পাশে লিখে দিচ্ছি 3 এর উপর পাওয়ার 2 এর উপর স্কয়ার আর কি, তার মানে 3 এর উপর পাওয়ার 4। 3 এর উপর পাওয়ার 4 দিলে এই যে লাল ঘরে, এই লাল ঘরে নিশ্চয়ই কত হবে বুঝতে পারছো, অর্থাৎ 3 81 হবে। মনে রাখবা এই লাল ঘরে সংখ্যাটির মান হলো 81। একইভাবে 4 এর উপর পাওয়ার 3 4 এর উপর পাওয়ার 0, এটা হিসাব করলে দ্বারা হলো 4 ইন্টু 4 ইন্টু 4, আর নিচে হলো 4 এর উপর কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে হলো 1, এবং 4 4 16 4 16 64, এই ঘরে এর মান হলো 64। একইভাবে এই যে 8 এর উপর পাওয়ার 3 মানে 8 ইন্টু 8 ইন্টু 8, আর 8 এর উপর পাওয়ার 0 মানে হলো 1, এইগুলো গুণ করলে 28 64 64 গুণ 8 এটি 512, এই ঘরে হবে 512। একইভাবে দেখো 2 এর উপর পাওয়ার 3 তার উপর 5 অর্থাৎ 2 এর উপর 3 5 15, 2
2 এর উপর পাওয়ার 15 হলে কত হয় এটা হিসাব করতে হবে। এই হিসাব করে এখানে লিখতে হবে। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে সময় বাঁচানোর জন্য হিসাবটা করলাম না। এখানে দেখো 2 এর উপর পাওয়ার 14 ভাগ 2 এর উপর পাওয়ার 17, এটি করলে কি হয়? এটি করলে যেহেতু 2 এর উপর পাওয়ার 17 নিচে আছে, তাহলে 17 বিয়োগ 14 থাকলে 2 এর উপর পাওয়ার কত 3 হয় নিচে, অর্থাৎ 1/8 হয়। অর্থাৎ এই ঘরে যাবে হলো 1/8। 1/8কে তোমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারো। দেখো পরবর্তী হিসাবটা কত, 5 এর উপর পাওয়ার 2, তারপর আবার 2, অর্থাৎ 5 এর উপর পাওয়ার কত 4। 5 এর উপর পাওয়ার 4 করলে 5 4টা গুণ হবে, 5 5 5 625, 625 এই গোল ঘরে বসবে। এবং পরবর্তীতে এই যে গোল ঘরের 625 এখানে আসবে, তারপরে এখানে আসবে কোনটা, এই যে 512 এখানে আসবে, তারপরে গুণ হবে তোমার এই যে 1/8। অর্থাৎ এখানে যে যে কালারের ঘর সেই কালারে কি কি আছে, এই কালারে এই ঘরে যেমন এই যে 64, এই 64 এখানে আসবে। তারপরে এই যে লাল ঘরে আসবে কত, এই যে উপরে লাল ঘরে 81 ছিল, এই 81টা এখানে বসবে। তারপরে এই ঘরে বসবে এই ঘরে 2 এর উপর 15 হয়ে যেটা হবে সেই মান, তারপরে যোগ বিয়োগ গুণ এবং ভাগ করে যে রেজাল্টটি হবে সেই রেজাল্টটি এখানে আসবে। প্রিয় বন্ধুরা, ক্যালকুলেটর দিয়ে তোমরা সহজে এটি হিসাব করতে পারবে। আমরা যাচ্ছি পরবর্তী অংশে। ছক 1.37 আলোর বেগ। দেখো 3 এর পরে 8টি শূন্য 30 কোটি মিটার, অর্থাৎ আলোর বেগ প্রত্যেক সেকেন্ডে 30 কোটি মিটার। একে সূচক আকারে প্রকাশ করলে কি হয় আমরা ধাপে ধাপে এখানে দেখানো আছে, তা আমি বলছি। যেমন 3 এর উপর যে কয়টি শূন্য, 8টা শূন্য ছিল, এখানে 3 এর উপর 7টি শূন্য গুণ 10, তার মানে ঘুরে ফিরে 3 এর উপর 8টি শূন্য হলো। এখানে 3 এর উপর আরেকটি শূন্য কম, তারপর আরেকটি অতিরিক্ত 10 গুণ হলো। 3 এর উপর আরেকটি শূন্য কম, 3 এর উপর আরেকটি শূন্য কম দিয়ে 10 আরেকটি বের করে আনলাম। এইভাবে 3 এর উপর একটা করে, 3 এর ডাইনে একটা করে শূন্য কম হয়ে আস্তে আস্তে কি হবে, একেবারে এই পজিশনে চলে যাব যে 3 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 1 2 3 4 5, আরো 5টা গুণ 10, অর্থাৎ 3 গুণ 10 এর উপর পাওয়ার কত, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8। এবং এই জিনিসটা যেহেতু a গুণ 10 টু দি পাওয়ার n আকারের, এখানে a হলো 3 আর 10n হলো এখানে 8, a গুণ 10 টু দি পাওয়ার n ইহাই হলো বৈজ্ঞানিক আকার। বৈজ্ঞানিক আকারে প্রকাশ হবে a গুণ 10 টু দি পাওয়ার, অর্থাৎ 3 গুণ 10 এর উপর পাওয়ার 8 এটা। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে। এই যে অনুশীলনের কাজগুলো তোমরা একটু দেখে নেবে। কোভিড নিয়ে, কোভিড একটি মহামারী রূপ ধারণ করেছিল। অবশ্য সেই কোভিডের প্রভাব এখনো আমাদের আছে। তো কোভিড নিয়ে গাণিতিক সমস্যা তোমাদের এটা মাথায় রাখতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই টপিকসটি ভালো করে রিভাইজ করবো, অর্থাৎ এই সমস্যাটি তোমরা সমাধান করবে ভালো করে। বীজগাণিতিক রাশির সূচক, বীজগাণিতিক রাশির সূচকে বর্গ চিনতে হবে। এখানে যে দলগত কাজ আছে, এই দলগত কাজটি তোমরা শিখে নেবে। তোমরা একটি জিনিস জানবে যে ধরো 2 গুণ 2 মানে হলো 4, এই 4 একটি বর্গ সংখ্যা। একইভাবে 3 গুণ 3 মানে হলো 9, এই 9 আরেকটি বর্গ সংখ্যা। একইভাবে 4 গুণ 4 16, এই 16 একটি বর্গ সংখ্যা। অর্থাৎ বর্গ সংখ্যা হলো এমন সংখ্যা যে কোনো একটি পূর্ণ সংখ্যার সঙ্গে সেই পূর্ণ সংখ্যা গুণ করলে যে রেজাল্টটি পাওয়া যায় সেই রেজাল্টটি হলো একটি বর্গ সংখ্যা। আর এর বিপরীত ধারণা হলো বর্গমূল। যেমন 16 এর বর্গমূল হলো √/16, অর্থাৎ 4। তা আমরা জানি 4 ইন্টু 4 মানে যেহেতু 16, তো √/16 মানে 4 ইন্টু 4, এই যে জোড়া, এই জোড়া থেকে একটি 4 আসবে, অর্থাৎ 16 এর বর্গমূল হলো 4। একইভাবে ঘন সংখ্যাটি হবে কি, যেমন 2 গুণ 2 গুণ 2 মানে হলো 8, এই 8 একটি পূর্ণ ঘন সংখ্যা। যদি 4 গুণ 4 গুণ 4 মানে হলো কত পাই আমরা, 64, এই 64 একটি পূর্ণ ঘন সংখ্যা। এর বিপরীতে ধারণা হলো ঘনমূল। এখন এই যে 64 এর ঘনমূল সমান এইভাবে আমরা লিখি 64, অর্থাৎ 4। তো একইভাবে যদি 3 27 এর ঘনমূল সমান এই যে 27 এর উপর
ঘনমূলের চিহ্ন দিলাম সমান 3। অর্থাৎ আমরা জানি 3 গুণ 3 গুণ 3 মানে যেহেতু 27, 27 কোন তিনটা সংখ্যা গুণ করে হয়েছে তাদের একটি হলো 27-এর ঘনমূল। 27 হলো 3, 3 আর 3 গুণ করে 3 বার নিজেদের মধ্যে গুণ হয়ে 27 হলো, তাহলে 27-এর ঘনমূল হলো শুধু একটা 3। আমরা ঘনমূল এবং ঘন সম্পর্কে জানলাম। এই পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেমন x টু দি পাওয়ার n। আসলে x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এরকম n সংখ্যক বার নিজেদের মধ্যে গুণ হয়ে x টু দি পাওয়ার n তৈরি হয়। এখানে x এর n সংখ্যক উৎপাদক আছে, x এর n সংখ্যক উৎপাদক আছে এবং তাদের গুণফলের সমষ্টি হলো x টু দি পাওয়ার n। দেখো এই যে 5 টু দি পাওয়ার 3, এই ক্ষেত্রে এই যে 5টা হলো সূচকীয়, এই পুরোটা হলো একটি সূচকীয় রাশি। এর উপরের যে 3, এই 3 কে বলা হয় সূচক বা ঘাত। এই যে নিচের 5 কে বলা হয় ভিত্তি। ঠিক একইভাবে x টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে এই x টা হলো এখানে ভিত্তি আর 3টা হলো সূচক বা ঘাত। তোমরা এই যে পরবর্তী একক কাজটি করবে, এই কাজটি ভালো করে শিখে যেতে হবে। প্রিয় বন্ধুরা, প্রশ্নের পিছনে দৌড়ানোর কোনো যুক্তি নাই। যে সকল ছাত্ররা বই সম্পর্কে ভালো ধারণা রাখে, অর্থাৎ বেস যার স্ট্রং, সেই ছেলে যেভাবেই হোক প্রশ্ন আসুক না কেন সে পারবে। খামাখা প্রশ্নের উপর বা ওই দুর্নীতির মধ্যে না যাওয়াই ভালো। আমাদের অনেক আফসোসের বিষয়, আমাদের অনেক শিক্ষার্থীরা বহু রাত থেকে প্রশ্নের পিছনে দৌড়ায়, যা কষ্টকর। শিক্ষার্থীদের এই ধরনের মনমানসিকতা পরিহার করা উচিত। একইভাবে পরিহার করা উচিত ইউটিউবারদের, যারা প্রশ্ন আউট করে বেড়ায় শুধুমাত্র ভিউ কামানোর জন্য প্রশ্ন আউট করে বেড়ায়। এটি আসলে কাম্য নয়। এই ব্যাপারে সরকারের কাছে করজোড়ে আবেদন করছে, তারা যেন একেবারে দৃঢ়ভাবে পদক্ষেপ নেয়, যাতে কেউ প্রশ্ন আউট করার সুযোগ না পায়। শুধু প্রিয় বন্ধুরা, আমরা বই সম্পর্কে ভালো ধারণা রাখবো, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব হবে বা মূল্যায়নে যথেষ্ট ভালো করবে তোমরা আশা করি। এবারে বীজগণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো গুণ করা। গুণ করার ক্ষেত্রে দেখো প্রথমেই ধরো 2 এবং ইন্টু 3, 2 এবং 3 এর গুণফলকে আমরা কি করতে পারি? আমরা প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করব। সংখ্যা রেখা অঙ্কন করে মনে রাখবা এটা হলো ধাপ। এই প্রথমে যেটি থাকবে সেটিকে বলবো ধাপ, এবং পরে যেটি থাকবে সেটিকে বলবো লাভ। আমরা যখন বর্ণনা দেব তখন যে 2 ধাপ করে 3 লাভ দেব, অর্থাৎ আমরা কি লিখবো? বর্ণনা লিখবো কি 2 ধাপ করে 3 লাভ দিয়ে কোথায় যাব? যেখানে যাই সেখানে এই যে 2 ধাপ করে এই 1 ধাপ 2 ধাপ 1 লাভ, এই 1 লাভ 2 লাভ 3 লাভ, অর্থাৎ 2 ধাপ করে 3 লাভ দিয়ে 6 বিন্দুতে পৌঁছাই। অতএব আমাদের উত্তর হবে 2 গুণ 3 সমান 6। আমরা এইটা একটু দেখে আসি। এই যে ধাপ আর এটা লাভ, বর্ণনা দেওয়ার সময় এটি কাজে লাগবে। প্রথমে কি 2 ধাপ দিয়ে, প্রথমে 0 বিন্দু থেকে 2 ধাপ করে 3 লাভ দিলাম। এই 1 লাভ 2 লাভ 3 লাভ দিয়ে 6 বিন্দুতে পৌঁছাই। কিন্তু পরবর্তী গুণফলের আগে বা পরবর্তী সংখ্যার আগে মাইনাস থাকায় এই যে 6, এটা দিক পরিবর্তন হয়ে 0 এর সাপেক্ষে সরাসরি একেবারে 0 এর বাম পাশে -6 বিন্দুতে পৌঁছাবে। অতএব 2 ইন্টু -3 মানে হলো -6 এবং অ্যান্সার হলো -6। আমরা যদি এই গুণটি লক্ষ্য করি, এখানে দেখো 2 এর আগে মাইনাস আছে, নেগেটিভ গুণ 3 এর আগে প্লাস আছে। তো আমরা এই মাইনাসের জন্য 0 বিন্দুর সাপেক্ষে বাম দিকে যাব। তো 0 বিন্দু থেকে বাম দিকে 2 ধাপ, প্রথমটা আমি আবার বলছি, প্রথমটা হলো ধাপ, তাহলে 2 ধাপ করে 3 লাভ দেব। -2 ইন্টু +3, প্রথম সংখ্যার আগে মাইনাস থাকার জন্য 0 বিন্দু থেকে বাম দিকে 2 ধাপ করে 3 লাভ দিয়ে -6 বিন্দুতে পৌঁছাই। অতএব 2 ইন্টু +3 সমান -6 অ্যান্সার। একইভাবে 4 নম্বর টপিকসটা সেটি হলো -2 ইন্টু -3। আমরা বর্ণনা দেব এভাবে যে মাইনাসের জন্য
প্রথমে 0 বিন্দু থেকে 2 ধাপ করে 3 লাফ দিয়ে -6 বিন্দুতে পৌঁছাই। পরে দ্বিতীয় সংখ্যার আগে মাইনাস থাকার দরুন এই -6 অবস্থান এখানে আর থাকলো না, সেটা কি হয় 0 এর সাপেক্ষে সরাসরি ডান দিকে +6 বিন্দুতে যাবে। অর্থাৎ -2 × -3 সমান +6। অ্যান্সার খুব গুরুত্বপূর্ণ, যেটি +1 × +1 সমান +1, এই যে +1 × -1 সমান -1, মনে রাখবা। এই যে প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস। অর্থাৎ দুইটা একই জিনিস যখন থাকবে তখন সেটি প্লাস হয়ে যাবে, দুইটি ভিন্ন ভিন্ন জিনিস থাকলে তখন সেটি মাইনাস হবে। এটি মনে রাখতে হবে। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে একটি আকর্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো কাগজ কেটে গুণফল নির্ণয়। দেখো এখানে x + 4 × 2x + 1 কাগজ কেটে এই গুণফলটি কিভাবে করা হয় আমরা দেখাতে যাচ্ছি। মনে করো এই যে এইটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো x, তার মানে এর ক্ষেত্রফল হলো x²। একইভাবে লাল যেটা করা হলো সেটি হলো -x²। দেখো x একক দৈর্ঘ্য বিশিষ্ট এক খণ্ড কাগজ বা টাইলস, আর এটি 1 একক ক্ষেত্রফল, 1 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট এক খণ্ড কাগজ। একইভাবে লালগুলো বোঝাচ্ছে হলো -x বা -1। তো চিত্রের মতো করে আমরা একটু সাজাই। 2x + 1 অর্থাৎ এই যে x একটা আর x আরেকটা, অর্থাৎ 2x আর 1 একক। এদিকে x + 4 x একটা আর 1 আর একটা 1 আর একটা 1 আর একটা 1। এখন কি হবে, এটা গুণ করলে যেটি হবে, দেখো এই যে এটা আর এটা গুণ করে হয় এটা, অর্থাৎ এদিকে যতখানি বস্তু ততখানি নিয়ে একটি ক্ষেত্রফল। একইভাবে এইটা আর এইটা গুণ করে হবে এইটা, এইটা আর এই যে 1 গুণ করে হবে এইটা। একইভাবে এই যে 1 আর এই যে এইটা গুণ করে হবে এইটা, এটা এইটা গুণ করে হবে এইটা, এইটা আর এইটা গুণ করে হবে এইটা। একইভাবে এই ক্ষেত্রে একই রকম এইগুলো হবে। পরবর্তীতে এইগুলো সব হিসাব করে দেখা যাচ্ছে যে এটা একটা দুইটা, অর্থাৎ 2টা x², এই যে 2টা x², আর x কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6 7 8 9 9x, আর 1 2 3 4 4, অর্থাৎ আমাদের দাঁড়ালো কি x² 2x² প্লাস 9x প্লাস 4। এভাবে অন্যান্য কাজগুলো প্র্যাকটিস করবে। আমরা এখানে আরেকটি জিনিস বুঝে আসি। এই যে 3 + 2 হোল স্কয়ার কি হতে পারে, এটি 3 আর এটি 2, অর্থাৎ 3 একক এবং 2 একক মিলে যে ক্ষেত্রটি তৈরি হলো সেটি হলো 3 + 2 হোল স্কয়ার। এটি আসলে এই বাহু 3 আর 2 5 যোগ করলে 5 হয়, তাহলে 5² মানে হলো 25 হওয়ার কথা। আসলে দেখে আসি 25 হয় কিনা। এই যে এই 3 + 2 স্কয়ার মানে হলো এই যেহেতু এই টোটাল স্কয়ার এটি হলো 3 × 9, এটি হলো কি এই যে 2 আর 3 3 × 6, আর এটি আর একটা 6, আর এটি হলো এই যে 2, এদিকেও 2 2 × 4, সবগুলো যোগ করলে 6 × 12, আর এদিকে 13 মানে 25। তার মানে আগের 25-এর সমান। প্রিয় বন্ধুরা, আমরা একইভাবে এটাকে আমরা এইভাবে রূপ দিতে পারি। 9 মানে 3² প্লাস এটা হলো AB, অর্থাৎ 3 × 2, আর এই 6 হলো 2 × 3, আর এখানে এটা ছিল 2², অর্থাৎ 3² প্লাস 2, এইটা একটা আর এটা একটা, 2 × 3 2 প্লাস 2², দ্যাট ইজ A² প্লাস 2AB প্লাস B²। তাহলে আমরা পাচ্ছি A + B হোল স্কয়ার সমান A² প্লাস 2AB প্লাস B²। তোমরা কাগজ কেটে এই একক কাজগুলি অবশ্যই প্র্যাকটিস করবে বর্গ নির্ণয়ের জন্য। এটা করবে আমি m - n হোল স্কয়ার
এখানে একটু দেখাচ্ছি। প্রথমেই এম একক বাহু বিশিষ্ট একটি বর্গ মনে করলাম। এখান থেকে এন অংশটি কেটে নিলাম এবং এইভাবে বিভক্ত করলাম, এদিকে এন। তাহলে এইটা কিন্তু এম মাইনাস এন, আমার এম মাইনাস এন হোল স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রটি দরকার, এম মাইনাস এন হোল স্কোয়ার লাগবে। আসলে চিত্র থেকে দেখছি যে এম মাইনাস এন হোল স্কোয়ার এই অংশটুকু সমান এই টোটাল অংশটুকু, অর্থাৎ এম স্কোয়ার থেকে এই খণ্ড বাদ মাইনাস এম মাইনাস এন ইন্টু এই যে এম মাইনাস এন ইন্টু এন, আবার এটা বাদ, এটাও কিন্তু আমাদের এই যে দৈর্ঘ্য এম মাইনাস এন আর প্রস্থ হলো এন। আচ্ছা, আর এটুক বাদ, এটুক কিন্তু এন স্কোয়ার বাদ। এইগুলো হিসাব নিকাশ করলে দেখা যায় যে এই যে এম স্কোয়ার আর এখান থেকে মাইনাস এম এন, এই যে মাইনাস মাইনাস প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন প্লাস এন স্কোয়ার আর মাইনাস এন স্কোয়ার, এইগুলো কাটাকাটি করলে যা হয় যে পরিশেষে এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার, অর্থাৎ এম মাইনাস এন হোল স্কোয়ার সমান এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার হয়ে যায়। থ্যাংক ইউ।